হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নতুন আরেকটি সাসপেন্স থ্রিলার মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। মুভির নাম নিঃশব্দম। 2020 সালে মুক্তি পাওয়া এই মুভির IMDb রেটিং ছিল 5.6 আউট অফ 10। তাহলে চলো আর দেরি না করে মুভিটি দেখে আসি। মুভির শুরুতে আমাদের 1972 সালের সিনারি দেখানো হয়, যেখানে আমরা দুজন কাপলকে দেখতে পাই যারা উডসাইড ভিলা নামে একটি বাংলোতে ক্রিসমাস নাইটের পার্টি করছিল। পার্টি চলাকালে মেয়েটি যখন তার হাজব্যান্ডকে রেখে ওয়াশরুমে চলে যায়, তখন ছেলেটি খেয়াল করে তাদের বেসমেন্টের লাইটটি ব্লিঙ্ক করছে। তখন ছেলেটি সেটা দেখার জন্য বেসমেন্টে চলে যায়। তখন আমরা সেই বেসমেন্টে একটি পেন্টিং দেখতে পাই। লোকটি যখন সেই পেন্টিংয়ের সামনে এসে দাঁড়ায়, তখন হঠাৎ পেছন থেকে কেউ একজন তার উপর অ্যাটাক করে দেয়। অন্যদিকে তার ওয়াইফ তাকে সারা বাড়িতে দেখতে না পেয়ে বেসমেন্টে চলে যায় তাকে খোঁজার জন্য। তখন সে সেখানে গিয়ে দেখে তার হাজব্যান্ডকে কেউ হত্যা করে দেওয়ালের সাথে লটকিয়ে রেখেছে। এটা দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, আর ঠিক তখনই সেই জিনিসটা এসে মেয়েটির ওপরও অ্যাটাক করে দেয়। আর এখানেই এই সিনটি কাট হয়ে যায়। এরপর অনেক বছর পার হয়ে যায়, কিন্তু পুলিশ এই কাপলের রহস্যজনক মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে পারে না। সিন শিফট হয় 2019 সালে, যেখানে দেখা যায় একজন বিজনেসম্যান এই বাড়িটি কিনে নিয়েছে এবং সেটি নতুন করে রিপেয়ার করেছে। এরপর আমরা মুভির অন্যতম প্রধান দুটি চরিত্র অ্যান্থনি ও সাক্ষীকে দেখতে পাই। অ্যান্থনি পেশায় একজন মিউজিশিয়ান এবং সাক্ষী একজন ড্রয়িং আর্টিস্ট। কিন্তু সাক্ষী ছিল অনাথ। সে ছোটবেলা থেকেই একটি অনাথ আশ্রমে বড় হয়েছে, আর সে কথা বলতে পারত না এবং কানেও কিছু শুনতে পেত না। রিসেন্টলি অ্যান্থনি ও সাক্ষীর এঙ্গেজমেন্ট হয়েছে। তখন আমরা দেখতে পাই তাদের গাড়িটি এসে সেই উডসাইড ভিলার কাছে এসে থামে। আর তাদের এইখানে আসার কারণ ছিল একটি উড পেন্টিং, যে পেন্টিংটি ছিল বিখ্যাত চিত্রকার জোসেফের। আর তারা জানতে পেরেছিল ওই পেন্টিংটি এই বাংলোতেই আছে। সাক্ষীর অনুরোধেই অ্যান্থনি ওই পেন্টিংটি নিতে তার সাথে এখানে এসেছে। এরপর তারা বাংলোর ভিতরে গিয়ে দুজন দুই দিকে ওই উড পেন্টিংটি খুঁজতে থাকে। অ্যান্থনি তখন খেয়াল করে সেই বেসমেন্টের ভেতরে লাইটটি ব্লিঙ্ক করছে। তখন অ্যান্থনি সেই বেসমেন্টে চলে যায়। বেসমেন্টে যাওয়া মাত্রই তার মনে হচ্ছিল তার পেছনে কেউ একজন আছে, কিন্তু পেছনে ফিরে অ্যান্থনি সেখানে কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ পর অ্যান্থনি ওইখানে সেই পেন্টিংটি দেখতে পায়, যেটার জন্য তারা এখানে এসেছিল। যখনই অ্যান্থনি সেই পেন্টিংয়ের দিকে এগিয়ে যায়, ঠিক তখন পেছন থেকে কেউ একজন অ্যান্টনির ওপর অ্যাটাক করে দেয়। এর কিছুক্ষণ পর দেখা যায় সাক্ষী আহত অবস্থায় সেই বাংলো থেকে বের হয়ে আসে এবং সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে মেইন রাস্তায় চলে যায় এবং একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তখন গাড়িতে থাকা লোকজন তাকে হসপিটালে নিয়ে যায়। ততক্ষণে এই খবরটি পুলিশের কাছে এবং নিউজ চ্যানেলে পৌঁছে যায়। পুলিশ তদন্ত করতে সেই বাংলোতে পৌঁছে যায়। সেইখানে আমরা রিচার্ড নামের একজন লোককে দেখতে পাই, যে ছিল ওই এলাকার পুলিশের ক্যাপ্টেন, আর মাহা ছিল তার সহকারী অফিসার। তখন তারা বাংলোর বেসমেন্টে গিয়ে দেখে অ্যান্থনির লাশ দেওয়ালে লটকিয়ে রাখা হয়েছে। এরপর যখন পুলিশ অ্যান্টনির বডিটি সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তখন একটি চাবি অ্যান্টনির পকেট থেকে নিচে পড়ে যায়, কিন্তু সেই চাবিটি কেউ লক্ষ্য করে না। এরপর রিচার্ড ও মাহা হসপিটালে চলে যায় সাক্ষীর জবানবন্দি নিতে, কিন্তু সাক্ষী কিছু বলতে ও শুনতে পারত না বিধায় সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তার জবানবন্দি নেওয়া হয়। এরপর আমরা বিবেক নামের একজনের সাথে পরিচিত হই, যে পুলিশকে বলে সে সাক্ষীর একজন ভালো বন্ধু। এরপর মাহা অ্যান্থনির বিষয়ে তদন্ত করতে শুরু করে, মানে অ্যান্থনির এমন কোনো শত্রু আছে কিনা যে তাকে হত্যা করতে পারে। কিন্তু সে তেমন কিছুই খুঁজে পায় না। সে জানতে পারে কিছু বছর আগে অ্যান্থনির ওয়াইফ সুইসাইড করে মারা গেছে। তখন সে সাক্ষীর বান্ধবী সোনালির ব্যাপারেও জানতে পারে। এরপর মাহা সাক্ষীর কাছে সোনালির ব্যাপারে জানতে চাইলে সাক্ষী তাকে বলে সে ও সোনালি একই অনাথ আশ্রমে বড় হয়েছে, আর তখন থেকে তারা ভালো বন্ধু। একদিন অন্য শহরের বড় একটি আর্ট গ্যালারিতে সাক্ষীর জন্য একটি জবের অফার আসে, যেটা দেখে সাক্ষী অনেক খুশি হয়ে যায়। কিন্তু সোনালির এটা ভালো লাগে না, কারণ সোনালি সাক্ষীকে ছাড়া থাকতে পারত না। কিন্তু এটা ছিল সাক্ষীর ড্রিম জব, যার কারণে সে সোনালিকে রেখে সেই শহরে চলে যায়। আর সেখানে তার সাথে অ্যান্থনির পরিচয় হয় এবং আস্তে আস্তে তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন সেই আর্ট গ্যালারিতে বিবেকের সাথেও তার পরিচয় হয়। বিবেক ছিল ভালো একজন ফটোগ্রাফার। এর কিছুদিন পর সোনালি সাক্ষীর কাছে চলে আসে। এরপর একদিন সোনালি ও বিবেকের সামনেই অ্যান্থনি সাক্ষীকে বিয়ের জন্য প্রপোজ করে, আর সাক্ষীও রাজি হয়ে যায়।
আর তার কয়েকদিন পর থেকেই সোনালি মিসিং হয়ে যায়, যার কারণে অ্যান্থনি ও সে এসে রিচার্ডের কাছে মিসিং কমপ্লেনও করেছিল। এরপর মাহা বাসায় এসে অ্যান্থনি ও সাক্ষীর এঙ্গেজমেন্টের একটি ফটো দেখতে পায়, যেখানে মাহা খেয়াল করে সেই ফটোতে সোনালি একটু স্যাড মুডে ছিল, যেটা দেখে মাহার একটু সন্দেহ হয়, কারণ প্রিয় বান্ধবীর এঙ্গেজমেন্টে তার মুড খারাপ থাকার কারণ কি। যার কারণে মাহা সোনালির ব্যাপারে জানতে তার আশ্রমে চলে যায়। সেখানে গিয়ে মাহা জানতে পারে সোনালি সাক্ষীকে অনেক ভালোবাসত এবং তার অনেক কেয়ার করত। একদিন একটি ছেলে সাক্ষীকে প্রপোজ করলে সোনালি একটি ছুরি দিয়ে সেই ছেলেটিকে আহত করে দেয়, যার কারণে তার কয়েক মাসের জেলও হয়ে যায়। এটা শুনে মাহা রিচার্ডকে ফোন করে বলে হয়তো সোনালি সাক্ষী ও অ্যান্টনির সম্পর্ক মেনে নিতে পারেনি, যার কারণে সে অ্যান্থনিকে হত্যা করে নিজে মিসিং হওয়ার নাটক করছে। কিন্তু যদিও অ্যান্থনিকে সোনালি হত্যা করে থাকে, তাহলে এটা তার একার দ্বারা সম্ভব হবে না। এটা শোনার পর রিচার্ড সাক্ষীকে সন্দেহ করতে থাকে, যার কারণে রিচার্ড সাক্ষীর গাড়িতে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়। এর পরের দিন সাক্ষীকে নিয়ে তারা সবাই তদন্ত করতে আরেকবার সেই বাংলোতে চলে যায়। তখন তাদের টিমের টম নামের একজন সেই চাবিটা খুঁজে পায়, যেটা অ্যান্থনির পকেট থেকে পড়ে গিয়েছিল। টম তখন সেই চাবিটা এনে রিচার্ডকে দেয়। চাবিটা হাতে পেয়ে রিচার্ড পেছন থেকে টমকে অ্যাটাক করে মেরে দেয় এবং ব্যালকনি দিয়ে ওপর থেকে নিচে ফেলে দেয়, কিন্তু নিচে থাকা কেউ সেটা দেখতে পায় না। মাহা তখন খেয়াল করে টমের হাত থেকে একটি কোটের বাটন মাটিতে পড়ে যায়। তখন মাহা সেই বাটনটি হাতে তুলে নেয় এবং সবার দিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে ওটা ছিল রিচার্ডের কোটের বাটন। তার মানে রিচার্ডই টমকে হত্যা করেছে, যেটা দেখে মাহা একদম শকড হয়ে যায়। সে তখন রিচার্ডকে সন্দেহ করতে শুরু করে যে অ্যান্টনির মৃত্যুর পেছনে হয়তো রিচার্ডের কোনো যোগসূত্র রয়েছে। এরপর থেকে মাহা রিচার্ডকে ফলো করতে শুরু করে। একদিন রিচার্ড একটি ফার্ম হাউসে চলে যায়, যেখানে তাকে ফলো করে মাহাও পৌঁছে যায়। মাহা সেই ফার্ম হাউসের ভেতরে ঢুকে বুঝতে পারে ওটা ছিল অ্যান্টনির ফার্ম হাউস। এরপর মাহা দেখতে পায় রিচার্ড সেই ফার্ম হাউসের ভেতরে ঢুকে সেই হাউসের সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক খুঁজছিল, কিন্তু সেখানে কোনো হার্ড ডিস্ক ছিল না। তার মানে আগেই কেউ ওই হার্ড ডিস্ক সরিয়ে ফেলেছিল। হার্ড ডিস্ক না পেয়ে রিচার্ড অনেক রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে মুভির আসল টুইস্ট রিভিল করা হয়, যেখানে দেখা যায় বিবেক ও সাক্ষী একটি টাওয়ারের উপর দেখা করে। তখন বিবেক আমাদের আসল কাহিনী বলতে শুরু করে। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই সাক্ষী আর্ট গ্যালারিতে যাওয়ার পর তার সাথে বিবেকের ভালো একটি বন্ধুত্ব হয়, কিন্তু সোনালি সেখানে আসার পর তার সাথে বিবেকের বন্ধুত্ব সে সহ্য করতে পারত না। তখন সাক্ষী বিবেককে বলে যে সোনালি তাকে খুব ভালোবাসে, সে চায় না আমি কারো ধোকায় পড়ি বা আমার কোনো ক্ষতি হোক, যার কারণে একদিন আমাকে একটি ছেলে ডেটের জন্য প্রপোজ করলে আমি রাজি হয়ে যাই, কিন্তু সোনালি আমাকে বলে ওই ছেলেটি তোমার সাথে চিট করছে। আর এটা প্রমাণ করার জন্য সে ওই দিন আমার সাথে সেখানে যায় এবং ওই ছেলেটির সাথে ফ্ল্যাট করার চেষ্টা করে। তখন দেখা যায় আসলেই ওই ছেলেটি ছিল এক নম্বরের লুচ্চা। তখন সোনালি একটি ছুরি দিয়ে ওই ছেলেটির হাত কেটে দেয়, যার কারণে তার কয়েক মাসের জেল হয়ে যায়। এসব শুনে বিবেক বুঝতে পারে সোনালি সাক্ষীকে কতটা ভালোবাসে এবং কেয়ার করে। এরপর আস্তে আস্তে সোনালি ও বিবেকের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং তারা দুজন দুজনকে লাভ করতে শুরু করে। আর তার কিছুদিন পরেই সোনালির সামনেই অ্যান্থনি সাক্ষীকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু অ্যান্থনিকে দেখে সোনালির খুব একটা সুবিধার মনে হয় না। সে সাক্ষীকে বলে এই অ্যান্থনিকে আমার খুব একটা সুবিধার মনে হয় না, সে হয়তো তোমাকে ধোঁকা দিবে, কিন্তু সাক্ষী তার কথায় কোনো গুরুত্ব দেয় না। তখন সোনালি বলে আমি এবারও প্রমাণ করে দিব সে একটা ধোঁকাবাজ, যার কারণে সোনালি অ্যান্থনির সাথে ফ্ল্যাট করার জন্য তাকে বিভিন্ন ধরনের মেসেজ করতে থাকে। প্রথমে অ্যান্থনি তার কোনো রিপ্লাই দেয় না, কিন্তু কিছুদিন পরে অ্যান্থনি সোনালিকে তার ফার্ম হাউসে দেখা করতে বলে। তখন সোনালি সাক্ষীকেও তার সাথে সেখানে নিয়ে যায় এবং তাকে লুকিয়ে সবকিছু দেখার জন্য বলে। এরপর ভেতরে যাওয়ার পর সোনালি অ্যান্থনির সাথে ফ্লার্ট করতে শুরু করে। তখন জানালা দিয়ে সাক্ষী এসব কিছু দেখছিল। তখন হঠাৎ অ্যান্থনি একটি লাঠি দিয়ে সোনালির মাথায় আঘাত করে সেখানেই তাকে মেরে ফেলে। এটা দেখে সাক্ষীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না, তবুও সে নিজেকে কন্ট্রোল করে সেখানেই লুকিয়ে থাকে। একটু পর সেখানে পুলিশ অফিসার রিচার্ড চলে আসে। সাক্ষী দেখে অ্যান্থনির সাথে রিচার্ডও জড়িত। রিচার্ড তখন সোনালির বডিটা সেখান থেকে নিয়ে চলে যায়।
সাক্ষী তখন দ্রুত সেখান থেকে বিবেকের কাছে চলে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। সব শোনার পর বিবেক সাক্ষীকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে ওই থানার ক্যাপ্টেন ছিল ওই রিচার্ড, যার কারণে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে 2 দিন পর অ্যান্থনি সাক্ষীর সাথে দেখা করতে আসে। সাক্ষী তখন নিজেকে কন্ট্রোল করে নর্মালভাবে অ্যান্থনিকে বলে 2 দিন যাবৎ সোনালি মিসিং। এটা জানার পর অ্যান্থনিও কিছু না জানার নাটক করতে থাকে এবং সাক্ষীকে নিয়ে রিচার্ডের কাছে চলে যায় মিসিং কমপ্লেন করতে। তখন সাক্ষী সেখানে কয়েকটি মেয়ের মিসিং কমপ্লেন দেখতে পায়। এইখানে সাক্ষী একটি মেয়েকে চিনতে পারে, কারণ ওই মেয়েটিকে সে অ্যান্থনির সাথে মিউজিক ফাংশনে দেখেছিল। এটা দেখে সাক্ষীর সন্দেহ হয়। সে মনে করে এই মেয়েগুলোর মিসিংয়ের পেছনে হয়তো অ্যান্থনির কোনো সম্পর্ক রয়েছে, যার কারণে সে বাসায় গিয়ে ওই মেয়েগুলোর বিষয়ে রিসার্চ করতে শুরু করে। তখন সে জানতে পারে ওই সবগুলো মেয়ে মিসিং হওয়ার আগের দিন অ্যান্থনির প্রোগ্রামে উপস্থিত ছিল। এসব জানার পর বিবেক সাক্ষীকে FBI পুলিশের কাছে রিপোর্ট করতে বলে, কিন্তু সাক্ষী তাকে বলে আমরা কারো কাছে যাব না, আমরা নিজেই সোনালির হত্যার প্রতিশোধ নিব। আর এরপরই সাক্ষী ও বিবেক মিলে এই প্ল্যানটি করে যে তারা এমন একটি জায়গায় অ্যান্থনিকে হত্যা করবে যেখানে অ্যান্থনি মারা গেলে কেউ তাদের ওপর কোনো সন্দেহ করবে না। আর এর জন্য তারা ওরসাইড বাংলোটি সিলেক্ট করে, কারণ সেটা হন্টেড হাউস হিসেবে পরিচিত ছিল। এরপর সাক্ষী প্ল্যানিং করে পেন্টিংয়ের নাম করে অ্যান্থনিকে ওই বাংলোতে নিয়ে যায়। অন্যদিকে বিবেক তাদের আগেই ওই বাংলোতেই প্রবেশ করে এবং সুযোগ বুঝে তারা অ্যান্থনিকে মেরে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে কেন সে সোনালিকে মেরেছে। তখন অ্যান্থনি বলতে শুরু করে আসলে অ্যান্থনির ওয়াইফ তার সাথে চিট করত, মানে অ্যান্থনি থাকা সত্ত্বেও সে অন্য পুরুষের সাথে বেড শেয়ার করত। একদিন অ্যান্থনি তার ওয়াইফকে অন্য একজন পুরুষের সাথে হাতে নাতে ধরে ফেলে। তখন অ্যান্থনি একটি লাঠি দিয়ে আগে সেই লোকটিকে মেরে দেয়। ঠিক তখন সেখানে রিচার্ড এসে উপস্থিত হয়। তখন অ্যান্থনি ও রিচার্ড কেউ কাউকে চিনত না, কিন্তু আশ্চর্যজনকভাবে এই মার্ডারটি দেখেও রিচার্ড অ্যান্থনিকে কিছুই বলে না, বরং সে অ্যান্থনির হাতে লাঠি তুলে দেয় তার ওয়াইফকেও মেরে ফেলার জন্য। তখন অ্যান্থনি তার ওয়াইফকেও মেরে ফেলে। এরপর রিচার্ড অ্যান্থনিকে বলে তার ওয়াইফও তাকে চিট করছে, যার কারণে সে অ্যান্থনিকে দিয়ে তার ওয়াইফকেও মেরে ফেলে। আর এরপর থেকেই তারা দুজনে মিলে একের পর এক ওইসব মেয়েদের হত্যা করতে থাকে যাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তারা অন্য কারোর সাথে রিলেশন করে। আর অ্যান্থনি যেহেতু একজন বড় সেলিব্রিটি ছিল, তাই সব মেয়েরা তার সাথেই ফ্লার্ট করার চেষ্টা করত। এমন করে যেসব মেয়েগুলো অ্যান্থনির সাথে ফ্লার্ট করার চেষ্টা করত তাদেরকে অ্যান্থনি তার ফার্ম হাউসে নিয়ে মেরে ফেলত, আর রিচার্ড ওই বডিগুলোকে গায়েব করে ফেলত। এইসব শোনার পর বিবেক ও সাক্ষী মিলে অ্যান্থনিকে মেরে দেওয়ালে লটকিয়ে রেখে সেখান থেকে অ্যান্থনির ফার্ম হাউসে চলে যায় সেখানকার CCTVর হার্ড ডিস্ক আনতে, কারণ ওই হার্ড ডিস্কে অ্যান্থনি ও রিচার্ডের সকল কুকীর্তি রেকর্ড করা ছিল। এরপর সিন আবার বর্তমানে চলে আসে, যেখানে দেখা যায় বিবেককে একা পেয়ে রিচার্ড তাকে গান পয়েন্ট করে ফেলে। তার মানে রিচার্ড সাক্ষীকে ফলো করে সবকিছু জেনে গিয়েছিল। এরপর রিচার্ড বিবেককে সেই ফার্ম হাউসে নিয়ে বন্দি করে দেয় এবং সাক্ষীকে সেই হার্ড ডিস্ক নিয়ে সেখানে আসতে বলে। সাক্ষী কথা মতো সেই হার্ড ডিস্ক নিয়ে সেখানে চলে আসে। এরপর তাদের মধ্যে একটি ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে রিচার্ড সাক্ষী ও বিবেককে গুলি করে মারতেই যাবে, ঠিক তখন সেখানে মাহা চলে আসে এবং রিচার্ডকে শ্যুট করে সেখানেই তার বাঙ্গি ফাটিয়ে দেয়। আসলে মাহাও রিচার্ডকে ফলো করতে করতে তার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল। এরপর সাক্ষী ও বিবেক ওই হার্ড ডিস্কটি মাহাকে দিয়ে দেয়, যেখানে অ্যান্থনি ও রিচার্ডের কুকীর্তি রেকর্ড করা ছিল। এরপর মাহা গিয়ে FBI পুলিশকে পুরো বিষয়টা খুলে বলে, আর এভাবেই সাক্ষী ও বিবেক সোনালির হত্যার প্রতিশোধ নেয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে আবারও কোনো নতুন মুভির গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।